আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্য মৌসার রেসিপি। যদিও আমি এর আগে একটা মৌসার ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু সেখানে আমি রেসিপি শেয়ার করতে পারিনি। কীভাবে আমরা মোচা বানাই সেটা শেয়ার করেছিলাম। আজকে A to Z আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখাবো কিভাবে করেছি, আবার কি কি ভর্তা লাগে, কতটুকু আইটেম লাগে, সব কিছুই আপনাদেরকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। ফার্স্টে আমি চিংড়ি, তেলাপিয়া ফিশ, এরপর শুটকি, তারপর একটা দুরুজ করার জন্য মুরগি, এরপর ছোটো ছোটো চিংড়ি, শুটকি সব কিছু নিয়ে নিয়েছি। এগুলো আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি হালকা মরিচ, হলুদ, লবণ দিয়ে। লোট্টা ফিশটা বেসিক্যালি আমার শাশুড়ি ফ্রাই করে নিয়েছে, এটা আমি যেহেতু করিনি সেক্ষেত্রে আমি এটা রেসিপি নিতে পারিনি। তো সেখানে অ্যাড করেছিল পেঁয়াজ, লবণ, রসুন, স্বাদ মতো যত মশলাগুলো লাগে সেগুলাই অ্যাড করেছে। অন্যদিকে আমি ফিশ ফ্রাই করে নিচ্ছি। বেসিক্যালি এতগুলো কাজ তো একা একা করা পসিবল না, সেক্ষেত্রে আমার শাশুড়ি আমাকে অনেকটা হেল্প করেছিল। অবশ্য আমার শাশুড়ি সবসময় হেল্পফুল, আমি কোনো কাজ করার সময় আমাকে সবসময় হাতে হাতে কাজ আগিয়ে দেয়, সেটাই অনেক লাকলিলি। তো বেসিক্যালি আমি এদিক দিয়ে ফিশগুলো ফ্রাই করে নিয়েছি। তো ফিশগুলো আমি একটু ফ্রাই হয়ে গেলে ওই পাশটা উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে একদম কড়া ফ্রাই করে নেব ফিশটা। আরেকটা সাইডে আমি ছোটো ছোটো কিছু ফিশ, এই ফিশটাকে বলে ফুটি মাছ, তো এই ফুটি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। ফার্স্টে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিব, এরপর উল্টিয়ে পাল্টিয়ে পারফেক্টলি দুপাশ করে একদম কড়া ফ্রাই করে নিচ্ছি, মুচমুচে ফ্রাই বলে যেটা। ফিশগুলো একদম মুচমুচে ফ্রাই করে নিতে হবে, মুচমুচে ফ্রাই না হলে আস্ত দেখে গেলে সেটা খেতে ভালো লাগবে না, তো সেই জন্যই মুচমুচে মাস্ট বি করে নিতে হবে। আরেকটা সাইডে দুরুস্কোটা রেডি করে নিচ্ছি। ফার্স্টে আমি বাদাম বাটা এবং নারকেল বাটা 2 টেবিল স্পুন ইউজ করেছি, ধনিয়া ইউজ করেছি 2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 2 টেবিল স্পুন, আদা বাটা 2 টেবিল স্পুন, রসুন বাটা 2 টেবিল স্পুন, স্বাদ মতো লবণ, এরপরে অ্যাড করছি টক দই 3 টেবিল স্পুন। সব কিছু মিক্স করে নিচ্ছি ভালোভাবে। চিকেনের সাথে আমি মশলা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এমনভাবে মিক্স করতে হবে চিকেনের সাথে যেন মশলা একদম পারফেক্টলি মিক্স হয়ে যায়, কোনো দিকে কোনো মশলা যেন বাদ না পড়ে। কেননা আপনার মশলা যদি কোনো অংশে না পড়ে, না ঢুকে, সেক্ষেত্রে দুরুস্কুড়োটা খেতে একদম ভালো লাগবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। তো আমার অবস্থা দেখে বুঝতে পারছেন আমি কতটা সময় নিয়ে এটা মিক্স করছি, তো আপনাদেরকে অবশ্যই সেভাবে মিক্স করতে হবে। এরপর অ্যাড করছি 3 টেবিল স্পুন সরিষার তেল। সরিষার তেল অ্যাড করার পর খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। সরিষার তেল দেওয়ার কারণে মশলাটা খুব ভালোভাবে চিকেনের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকবে, এটা ঝরে পড়বে না। তো পানি দেওয়ার আগে অবশ্যই সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। এভাবেই 15 মিনিট রেখে দিব ঢাকনা দিয়ে। 15 মিনিট পর ফিরে এসেছি। এখন অ্যাড করে দেব পরিমাণ মতো পানি চিকেনটা সিদ্ধ করার জন্য। তো এক্ষেত্রে আপনারা গরম পানি ব্যবহার করবেন না, অবশ্যই কাঁচা পানি ব্যবহার করতে হবে। আগে থেকে যদি গরম পানি ব্যবহার করা হয় সেক্ষেত্রে চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে, তখন মশলা ভালোভাবে ঢুকবে না। ঢাকনা দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। অন্যদিকে আরেকটা মেশিনের জন্য টমেটো নিয়েছি 2টো, তারপর কাঁচামরিচ দিয়েছি, তারপর দিয়েছিলাম পেঁয়াজ। এটা পেস্ট করে আমি এখানে চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। আগে একটু গুঁড়ো ব্যবহার করেছিলাম, এখন কিছু আস্ত দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। চিকেনটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণই সিদ্ধ করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। অন্যদিকে চলে যাচ্ছি টমেটোর ভর্তা বানানোর জন্য। 10-12টা টমেটো সিদ্ধ করে নিয়েছিলাম পানি দিয়ে। তো একটু পোড়া পোড়া হয়ে আসলেই উপর থেকে চামড়াটা ছিলে হাত দিয়ে কষলিয়ে ভর্তা করে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি 2 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। এরপর অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এরপর অ্যাড করে দিয়েছি 3 টেবিল স্পুন পেঁয়াজ। এরপর অ্যাড করছি 2 টেবিল স্পুন সরিষার তেল। সরিষার তেলটা আপনার টেস্ট অনুযায়ী কে কেমন জাজ খেতে পছন্দ করে, আমার কাছে ভর্তার সাথে সরিষার তেলটা খুব ভালো লাগে। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্সটা খুব ভালোভাবে করে নিতে হবে, যেহেতু আমরা পেঁয়াজটা আস্ত ব্যবহার করেছি, সেজন্য পেঁয়াজটা যেন নরম হয়ে আসে সেটা ভালোভাবে নোটিস করতে হবে।
হাত দিয়ে কচলানোর সময় যদি মনে হয় কোথাও আস্ত থেকে গেছে সেটা আর একটু ভালোভাবে তেতলিয়ে নেবেন, তাহলে এটা খেতে আরও ভালো লাগবে। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা দেওয়ার কারণে পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। এটা খুব ভালোভাবেই মিক্স করে নিয়েছি। এরপর এড করছি আরও একটু পরিমাণের সরিষার তেল, উপর থেকে যেন সরিষার তেলের ফ্লেভারটা পাওয়া যায়। এরপর আমার টমেটো ভর্তা একদম রেডি। এটা আমি কোনো রকম তেলে ভাজবো না, এভাবেই ব্যবহার করছি। অন্যদিকে চলে যাচ্ছি, কিছু আলু সেদ্ধ করে নিয়ে ভর্তা করে নিয়েছি। 10-12টা কাঁচামরিচ নিয়েছি, সামান্য লবণ দিয়ে হাত দিয়ে একটু কষলিয়ে নিচ্ছি। একদম নরম করে নিতে হবে, কোনো রকম মরিচ যেন আস্ত থেকে না যায়। এরপর অ্যাড করেছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আর একটু লবণ দিয়ে পেঁয়াজটাও একটু নরম করে নিচ্ছি। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। সরিষার তেল আমি ভর্তার সাথে ব্যবহার করি, কেননা আমার কাছে ভর্তার সাথে সরিষার তেলটা না থাকলে কেমন যেন চলেই না। তো এটার টেস্টই অন্যরকম। এই যে আমি খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। আজকে আমি দুইভাবে আলু ভর্তা বানিয়ে দেখাবো। তো আলু ভর্তা কেউ কাঁচা খেতে পছন্দ করে, আবার কেউ ফ্রাই করে খাওয়া পছন্দ করে। বেসিক্যালি আমি একটু ফ্রাই করে আলু ভর্তা খেতে পছন্দ করি। হাতের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি আলু নিয়ে নিচ্ছি। এখানে আলুগুলো আমি একটু গোল গোল করে সাইজ করে নিচ্ছি, 2 হাত দিয়ে ঘুরিয়ে আমি আমার মতো করে সাইজ করে নিয়েছি। এটা শুধু কাঁচাইভাবে ব্যবহার করব, সেটা অবশ্যই আপনারা মোছায় দেখলে বুঝতে পারবেন কিভাবে কি করছি। এভাবে আমি প্রায় 5-6টা মতো করে আলু গোল গোল করে রাউন্ড করে নিয়েছি। সেটার আস্তই আমার শাশুড়ি বেসিক্যালি একটু আস্ত কাঁচা আলু ভর্তা খেতে পছন্দ করে। তো এই মোচাটা অবশ্যই দুভাবেই ব্যবহার করতে হয়, সেজন্যই দুরকমই করে করা হচ্ছে। এই যে আমি প্রায় 5-6টা করে নিয়েছি। বাকি মিক্সিংটা আমি তেলে ফ্রাই করে নিব। তো আমি যেহেতু একটু তেলে খাওয়া পছন্দ করি, সেটা আমার কাছে ভালো লাগে। একটা পাইপ্যান বসিয়ে আমি এখানে 3 টেবিল স্পুন অয়েল দিয়ে মিক্সিংটা দিয়ে দিলাম। তো বেসিক্যালি আলু ভর্তা একটু বেশি তেলকে পছন্দ করে, সব সময় আলু ভর্তার জন্য তেল বেশি পরিমাণে লাগে। মাঝখান থেকে আমার আবারও তেল অ্যাড করতে হয়। তো অনেকে সেটা অবশ্য পছন্দ করে না, তেলে ভাজা আলু ভর্তা, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আরেকটা সাইডে চলে যাচ্ছি শিম ভর্তার জন্য। শিম ভর্তা বেসিক্যালি আমি হালকা হলুদ দিয়ে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার পর পানি ছড়িয়ে ভর্তা করে নিয়েছি একদম বিচি সহ। তো এরপর অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, এরপর হচ্ছে যে ধনেপাতা আর পেঁয়াজ কুচি একসাথে সামান্য লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আবারও স্বাদ মতো লবণ দিয়ে 1 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। বেসিক্যালি আজকে যেহেতু আমি অনেকগুলো রেসিপি দেখাচ্ছি, সেক্ষেত্রে পুরোপুরি রেসিপি শেয়ার করার মতো সময় হাতে ছিল না। তো সিদ্ধ করাটা বেসিক্যালি সবাই পারে, সেজন্য আমি এগুলো স্কিপ করেছি। অ্যান্ড ভর্তা বেসিক্যালি সবাই খুব ভালোই বানায়, আই হোপ। তো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সেটা আমি যেহেতু কাঁচামরিচ কয়েকটা ব্যবহার করেছি, একটু ঝালঝাল হওয়ার জন্যই। অন্যদিকে একটা পাইপ্যান বসিয়ে 4 টেবিল স্পুন অয়েল দিয়ে আমি মিক্সিংটা ফ্রাই করে নিচ্ছি। তো শিম ভর্তা বেসিক্যালি আস্ত খেতে ভালো লাগে না একদমই, এটা অবশ্যই ফ্রাই করতে হয়। আর অনেকে কে কীভাবে খায় জানি না, আওয়ার ডিস্ট্রিক্টটা অবশ্যই এটা ভর্তাটা বেসিক্যালি পাঠায় বেটে তখন মেবি ভর্তা করে খায়। আমি এটা বলে এটা সার্ভ করে নিচ্ছি। আমরা চিটংয়ের বাসায় আমরা এটা খুব ভালোভাবে ফ্রাই করে পেঁয়াজটা যখন একদম নরম হয়ে আসে তখন ওটা আমরা খেতে বেশি পছন্দ করি। আরেকটা সাইডে আমি এখানে ছোট ছোট চিংড়ি নিয়েছি, শুটকি বেসিক্যালি। এটা আমি একটা কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম, একদম মুচমুচু করে নিয়েছি। মুচমুচু করে নেওয়ার কারণে হাত দিয়ে এরকম কষলিয়ে নিলে ভেঙে আসবে। আবারও সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে আরেকটু কষলিয়ে নিচ্ছি, কোনো আস্ত যেন না থাকে। খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। এটা যেহেতু আস্ত খাবো, এটাও যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, সেটা অবশ্যই ইনশিওর করতে হবে। আমার মিক্সিং একদম 100% হয়ে গিয়েছে। এখন আমি 10-12টা কাঁচামরিচ নিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যেন কোথাও আস্ত থেকে না যায়। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর অ্যাড করছি সামান্য পরিমাণ সরিষার তেল। যেই ভর্তাগুলো আমি কাঁচা বানিয়েছি সেগুলোতে কিন্তু আমি সবসময় সরিষার তেলে ব্যবহার করেছি।
এরপর অ্যাড করছি পেঁয়াজ, এরপর অ্যাড করছি ধনে পাতা। সব কিছু দিয়ে একদম ভালোভাবে নরম করে নিতে হবে। পেঁয়াজটা যেন আস্ত খেতে ইরিটেট না লাগে, সেজন্য একদম হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে পেঁয়াজটা লবণ দিয়ে নরম করে নিতে হবে। শুটকি ভর্তা অনেকে অনেকভাবেই খায়, আবার ছোটো চিংড়িটা অনেকে ফ্রাই করেও খায় টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে, সব কিছু বেশি করে পেঁয়াজ দিয়ে। ওটা অবশ্য আমরাও খাই, কিন্তু এক্ষেত্রে মোচার ক্ষেত্রে আমরা এটা একদম এভাবেই কাঁচা আস্ত খাবো। এই যে আমার সব কিছু মোটামুটি রেডি। আমি এখানে ডিম, আলু ভর্তা, শিম ভর্তা, তারপর আলুটা ফ্রাই, তারপর আরেকটা ছিল যেটা মরিচ ভর্তা, সেটা দেখানো হয়নি। এটা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে জাস্ট লবণ দিয়ে কষলিয়ে নিয়েছে। মোছার জন্য বেসিক্যালি আমার মোটামুটি সব কিছুই রেডি। এগুলো করতে যে কি পরিমাণ কষ্ট হয়, আসলে ভর্তার আইটেম করতে সব থেকে বেশি সময় লাগে। অন্যান্য রান্না করতে কিন্তু এতটা টাইম লাগে না, কিন্তু ভর্তার বেলায় এত সময় লাগে, এত প্রসেসিং, এত কাজ, আসলে মাঝে মধ্যে খুবই টায়ার্ড লাগে। কিন্তু খাওয়ার সময় গরম গরম ভাতের সাথে উফ কী যে দারুণ লাগে। প্রত্যেকটা ভর্তা অবশ্যই আমার রেসিপি দেখে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, সত্যি অসাধারণ হয়। আমার হাতে রান্না সুনাম করে না কিন্তু খুব কম মানুষই আছে, তাই আমি চিন্তা করেছি আপনাদের সাথে আমি নতুন নতুন কোনো রকম যে কোনো কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন চলে যাচ্ছি মৌসার রেসিপির ক্ষেত্রে। তো ফার্স্টে এখানে হালকা লবণ দিয়ে কলার বরকের মধ্যে গরম গরম ভাত দিয়ে দিয়েছে। ভাত দেওয়ার পর তার পাশে ডিম দিয়ে দিয়েছে, এরপর চিংড়ি মাছ দিয়েছে, লইট্টা শুটকি, আলু ভর্তা, এরপর গোল গোল করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি উপরে। তো এটা দিচ্ছি বেসিক্যালি আমার শাশুড়ি এগুলোই করে, আমি শুধু ভিডিওর জন্য দাঁড়িয়ে আছি। এরপর দিয়ে দিচ্ছে শিম ভর্তা। এইগুলো খেতে সব কিছু মিক্স হওয়ার পরে খেতে যে কি দারুণ লাগে। বেসিক্যালি এটা আমাদের চিটংয়ের দিকে বিশেষ করে যারা কনসিভ করে তাদেরকে খাওয়ানো হয়। এটা একটা প্রচলন বলতে পারেন। তো অন্য অন্য দিকে হয়তো এটা জানেও না, এটা খেতেও পারে না, তারা জানেও না এটা কীভাবে বানায়। আসলে মোজাটা আমি আমার পাশের বাসায় আন্টিকে জিজ্ঞেস করেছি, ওরা নাকি ফার্স্ট টাইম শুনতেছে আমাদের থেকে। তো এখানে কিন্তু পাশের বাসার আন্টি এসে আমাদেরকে হেল্প করেছে। তো আন্টি বলছিল তোমরা মোজা করার সময় অবশ্যই আমাদেরকে ডাকবা, আমি দেখব কীভাবে বানাও। আসলে এটা শুধু চট্টগ্রাম অ্যান্ড সাতকানিয়াতে বেশি প্রচলিত, অন্যান্য সব দিকে কিন্তু এরকম প্রচলিত না। অ্যান্ড আমি যার জন্য এই মোজা বানিয়েছি, আমি ফাইনালি তার বাসায় চলে এসেছি। এই যে মেজো দুলাভাই অ্যান্ড আমার ভাগ্নি জামাই, ওদের সামনে বসিয়ে দিয়েছি। এদিকে আমার মিস্টারও আছে, তো ওরাই ওপেন করেছে। এই মোসাটা বানিয়েছে বেসিক্যালি মেজাপুর জন্য, তো ওর জন্যই এত কষ্ট করা। তো সেটা যেহেতু কেন বাকি ফ্যামিলির সদস্যরাও যখন ফ্যাট ভরে একদম তৃপ্তি নিয়ে খায়, সেটার মতো শান্তি আর কিছু হয় না। আমরা যেহেতু গিয়েছি সেই জন্যই ও অবশ্য বাসায় অনেক ধরনের আয়োজন করেছে। স্পেশালি ওর জন্য মোচাটা যদি আমি গরম গরম খাওয়াতে পারতাম, সেটা সব থেকে বেশি ভালো লাগতো। আপনারা যারা এখনও মোচা খান নাই, এটা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। মানে আমার রেসিপি দেখে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। যদি একটু কষ্টসাধ্য তাও চেষ্টা করবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।